বিশ্ব সংবাদ 24 আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমে শুনে নেব হেডলাইন্স। ইসলামাবাদের নির্দেশে উত্তরবঙ্গ কলকাতায় আইএসআই ঘাটে নেপালি তরুণীকে বিয়ে করেও পাক চর রানা। নার্সের রহস্য মৃত্যু, কি সময় কারা ছিলেন সেখানে, কিভাবে পেলেন ইনজেকশন, সিসিটিভিতে দেখা গেল। ব্রিটিশ আমলেও অন্যের অধীনে ছিল ভারতের এই রাজ্য। 36 ঘন্টার অপারেশন বিজয় মিলে স্বাধীনতা। আমিও ছাত্র আন্দোলন করেছি, বার কাউন্সিলের হস্তক্ষেপে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি। পিএম পোষণ যোজনা কে? পিএম পোষণ যোজনা কিভাবে রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়ারা উপকৃত হবে? কর্মী অ্যানেস্থেশিয়ার ইনজেকশন, মাত্র অতিরিক্ত ওষুধে মৃত্যু আর নার্সের ভোটের মুখে মহিলাদের অ্যাকাউন্টে 50,000। অখিলেশের মন্তব্যে শোরগোল। চীনের শ্যাডো নেটওয়ার্কে ভারত আমেরিকার রিপোর্টে বড় অভিযোগ নয়াদিল্লির বিরুদ্ধে। সুড়ঙ্গের ভেতরে বুক সমান জল, ভেসে গেলেন শ্রমিকরা। চামুলি বিপর্যয়ে মৃত 7 শ্রমিক, এখনো নিখোঁজ 6। দীর্ঘ 35 বছরের অপেক্ষার অবসান। গ্রেপ্তার 1991 সালে জম্মু স্টেশন বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত। পুরো বিদ্রোহী সংসদকে কি খারিজ করা হবে? সুপ্রিম কোর্টে বড় পদক্ষেপ তৃণমূলের। বঙ্গবিভূষণ খুঁই অনন্ত মহারাজ, নেতাজি বিতর্ক নিয়ে মুখ খুলে কি বললেন সাংসদ? কন্যাদের সুরক্ষা, শিক্ষা, ক্ষমতায়নে কন্যারত্ন। 10 লক্ষেরও বেশি ছাত্রের অ্যাকাউন্টে আজ 418 কোটি। তৃণমূলের 17টি পার্টি অফিসার, 250 কর্মী আসলে কোথায়? হিসেব চেয়ে চরম বিপাকে ঘাসফুল শিবির। ক্ষুব্ধ দিল্লি, সামাল দিতে রাজ্যে নীতিন। বিজেপির সর্বস্তরে তোলাবাজি। 500 কেজি হেরোইন পাচার ও নার্কোটিকের মামলায় অমৃতসরের 2 সম্পত্তি বাজেয়াপ্ত এনআইএর। বাংলাদেশের দাপট অব্যাহত। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ক্যাঙ্গারুর দেশে টেস্ট সেঞ্চুরি তানজিদ তামিমের। রাস্তায় নেমে প্রতিবাদ করবে এনআরএস-এর নার্স মৃত্যুকাণ্ডে ন্যায় বিচারের দাবিতে গর্জে উঠল পরিবার। ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনো সম্ভব। ঢাকা নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যে ইঙ্গিত বোর্ডের। দিল্লিতে ভারত নেপাল মাদক চক্রের পর্দাফাঁস। 106.25 কেজি চরস উদ্ধার, গ্রেপ্তার 4। জনগণনার দ্বিতীয় পর্বে 40টি প্রশ্নের তালিকা প্রকাশ। সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব। 5 বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে শুভেন্দুকে কুর্নিশ অভয়ের মায়ের। বঙ্গবিভূষণ হাতছাড়া হতেই মাথা নোয়ালেন রাজা। নেতাজি প্রসঙ্গে করা মন্তব্যের জন্য ভিডিও পোস্ট করে ক্ষমা চাইলেন অনন্ত। হাসুর কপি 3 অবধ শিশুর মর্মান্তিক মৃত্যু। স্তম্ভিত গোটা বাংলা বর্তমান। নির্মল ঘোষের পর আরজি কাণ্ডে গ্রেপ্তার আরো 1। এবার পুলিশের জালে প্রতিবেশী সঞ্জীবন মুখোপাধ্যায়। সব মহিলাদের জন্য সুখবর, এখন প্রতি মাসে পাবেন 4,500 টাকা। যে কোনো সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি এলাকাগুলিকে সতর্ক করল আইএমডি। 15 বছর পর ভাঙল প্রথম স্বাধীনতা দিবসে মোদির পরে দূরদর্শনে শুভেন্দু অধিকারীর ভাষণ। রক্তাক্ত করেছিলেন ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা। শ্যামাপ্রসাদের প্রসঙ্গ টেনে সোচ্চার বঙ্গ বিজেপির সভাপতি। স্বাধীনতা দিবসে সকলকে জানান শুভেচ্ছা, রইল সেরা শুভেচ্ছা বার্তার হদিশ। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মান সুড়ঙ্গ বিপর্যয়ে 7 জন শ্রমিকের মৃত্যু হলো। এখনো সুড়ঙ্গের ভেতরে অন্তত 6 জন শ্রমিক আটকে রয়েছে। আটক শ্রমিকদের উদ্ধার করতে জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। জানা গিয়েছে সুড়ঙ্গের ভেতর থেকে মোট 22 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে 7 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 11 জন আহত শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। একটানা প্রবল বৃষ্টির জেরে বৃহস্পতিবার চামোলি জেলার পিপলকোটি এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের ভেতরে কাদামাটি এবং জল ঢুকতে শুরু করে। ফলে সুড়ঙ্গের মুখ আটকে গিয়ে ভেতরে আটকে পড়েন শ্রমিকরা। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি নামের একটি সংস্থায় সুড়ঙ্গ নির্মাণের দায়িত্বে ছিল। বৃহস্পতিবার এই বিপর্যয়ের পরই জোর কদমে শুরু হয় উদ্ধার কাজ। একযোগে সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে হাত লাগায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিআইএসএফ এবং ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। এনডিআরএফ এর ইন্সপেক্টর অমৃতলাল মিনা জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতরে হু করে জল ঢুকতে শুরু করেছিল। মানুষের বুক সমান জল জমে গিয়েছিল সুড়ঙ্গের ভেতরে। উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতরে ঢুকে জলে ডুবে যাওয়া শ্রমিকদের দেহ উদ্ধার করে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন। চামোলি জেলা শাসক গৌরব কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 নাগাদ সুড়ঙ্গের ভেতরে হু করে জল এবং কাদামাটি ঢুকতে শুরু করে। জলের প্রবল তোড়ে বেশ কয়েকজন শ্রমিক সুড়ঙ্গের প্রবেশপথের উল্টো দিকে ভেসে যান। গত কয়েকদিন ধরে চামোলি জেলায় ভারী বৃষ্টিপাত চলছিল, তার জেরেই বিপর্যয় বলে মনে করা হচ্ছে। দীর্ঘ 35 বছরের সুদীর্ঘ অপেক্ষার পর অবশেষে সমাপ্তি ঘটল জম্মু রেলওয়ে স্টেশন বোমা বিস্ফোরণ মামলার। 1991 সালের ভয়াবহ হামলায় 3 জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন অন্তত 18 জন। এই কাণ্ডে শেষ পলাতক অভিযুক্ত আলতাফ হোসেন শেখকে গ্রেফতার করে রেল পুলিশ। আলতাফ অনন্তনাগের মারহামা বিজবেহারার বাসিন্দা এবং নাজির আহমেদ শেখের পুত্র। দক্ষিণ কাশ্মীরে নিজের আসল পরিচয় লুকিয়ে এক ব্যবসায়ীর ছদ্মবেশে সে আসত বলে জানানো হয় এবং তার বিরুদ্ধে টাডা এনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সূত্রপাত 1991 সালের 2 এপ্রিল। সেদিন জম্মু রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আলতাফ শেখ ও তার সহযোগীরা একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। এই মর্মান্তিক বিস্ফোরণে 2 আধা সামরিক বাহিনীর জওয়ান এবং এক সাধারণ নাগরিক প্রাণ হারান। প্রাথমিক তদন্তে আমানুল্লাহ খান নামের এক অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হলো। আলতাফ সহ বাকি 3 জন গা ঢাকা দেয়। পরবর্তীতে বিশেষ আদালত তাদের ফেরার অপরাধী বা প্রোক্লেমড অফেন্ডার হিসেবে ঘোষণা করে। তবে হাল ছাড়েনি পুলিশ। 2 বছর আগে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ তাকে খুঁজে বের করে এবং নতুন অভিযান শুরু হয়। কঠোর তল্লাশি এবং পরিচয় রেসিডেন্সিয়াল রেকর্ডের সূক্ষ্ম অনুসন্ধানের পর অবশেষে বিজবেহারায় তার সন্ধান মেলে। এই গ্রেফতারির মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলের
পশ্চিমবঙ্গের অন্যতম পুরনো একটি সন্ত্রাসবাদী মামলার রীতি টানল রেলওয়ে পুলিশ। জিআরপির এক শীর্ষ আধিকারিক এই সাফল্যের প্রসঙ্গে বলেন, এই গ্রেপ্তারি একটি সহজ নীতিকে আবার প্রণাম করলো। বিচার মিলতে দেরি হতে পারে, কিন্তু বিচারকে অস্বীকার করা যায় না। আইনের লম্বা হাত থেকে অপরাধী কখনোই রেহাই পায় না। প্রসঙ্গত, বর্তমান সরকার পুরনো একাধিক বড় সন্ত্রাসবাদী কেস পুনঃতদন্ত পুনরায় খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে 1990 সালের কাশ্মীরি পণ্ডিত তথা কবি গবেষক সর্বানন্দ কোল প্রেমী এবং তার পুত্র বীরেন্দ্র কোলের অপহরণ, নৃশংস নির্যাতন এবং নির্মম হত্যাকাণ্ডের ঘটনা। একাধারে কবি, সাংবাদিক, স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক সর্বানন্দ কোলের খুনিদের ইতিমধ্যে শনাক্ত করা গেছে বলে সূত্র মারফত জানানো হয়েছে। এছাড়া এই তালিকার মধ্যে রয়েছে 1990 সালে শ্রীনগর শহরে নার্স সরলা ভাটকে অপহরণ, ধর্ষণ, হত্যাকাণ্ডের মতো অত্যন্ত সংবেদনশীল মামলাও। পাকিস্তান থেকে ভারতে 500 কেজি হেরোইন পাচার এবং আন্তর্দেশীয় নার্কোটিকের চক্রান্তের সঙ্গে যুক্ত মামলায় পাঞ্জাবের অমৃতসরে অভিযুক্ত আনোয়ার মাসিহের দুটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এই শুক্রবার এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অমৃতসরের সুলতান মিন্ট এলাকায় আকাশ বিহারের ফেজ 1 এর 128 এবং 129 নম্বর প্লট দুটি আনোয়ার মাসিহের নামে নথিভুক্ত। বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইন 1967 এর 25(1) ধারায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মামলাটি আরসি 26/2020 AIA DLC হিসেবে নথিভুক্ত এবং সালাহ ড্রাগ সিজার কেস নামে পরিচিত। তদন্ত অনুযায়ী সামুদ্রিক পথে পাকিস্তান থেকে ভারতে 500 কেজি হেরোইন পাচারের সঙ্গে এই চক্র জড়িত ছিল। এআই এর দাবি, তদন্তে আনোয়ার মাসিহের একটি আন্তর্দেশীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার তথ্য উঠে এসেছে। ইতালি, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, থাইল্যান্ড, ইরান এবং পাকিস্তান সহ একাধিক দেশে এই নেটওয়ার্কের কার্যকলাপ বিস্তৃত ছিল বলে তদন্তকারীদের দাবি। তদন্তকারী সংস্থার অভিযোগ, ওই চক্র মাদক পাচার এবং বিতরণের পাশাপাশি অবৈধ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। এই অর্থ লস্কর-ই-তয়বার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধেও হতে পারে। এনআইএ জানিয়েছে, বাজেয়াপ্ত করা সম্পত্তিগুলির সঙ্গে সন্ত্রাসবাদে ব্যবহৃত অর্থে যোগসূত্র প্রমাণ তদন্তে পাওয়া গিয়েছে। সে কারণে সন্ত্রাসবাদী আইনের আওতায় সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। গত 13 আগস্ট স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এবং রাজস্ব দপ্তরের আধিকারিকদের সহায়তায় বাজেয়াপ্তের প্রক্রিয়া সম্পন্ন হয়। সম্পত্তির মালিকের কাছে বাজেয়াপ্তের নির্দেশ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার পাশাপাশি তা পড়ে শোনানো হয় এবং সম্পত্তিতে নোটিশ সাটানো হয়। প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যাটাচমেন্ট মেমোরেন্ডাম এবং পঞ্চনামা প্রস্তুত রাখা হয়েছে। এনআইএ জানিয়েছে, এই মামলায় তদন্ত এখনো চলছে। এখনো পর্যন্ত ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পৃথক একটি ঘটনায় গত 12 আগস্ট মণিপুরের বিষ্ণুপুর জেলা একটি বাড়িতে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস হামলার মামলায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এনআইএ। চলতি বছরের 7 এপ্রিল মৈরাংয়ের অন্তর্গত ত্রোয়ালোবি আওয়াং লেকাই এলাকায় হামলার ঘটনাটি ঘটে। হামলায় 2 নাবালক শিশু মৃত্যু হয় এবং আরও এক ব্যক্তি আহত হন। মণিপুর পুলিশের তথ্য অনুযায়ী পরিবারটি ঘুমিয়ে থাকা অবস্থায় ত্রোয়ালগমি গ্রামের বাড়িতে সন্দেহভাজন কুকি জঙ্গিরা শক্তিশালী বোমা নিক্ষেপ করলে 5 বছরের এক বালক ও তার 6 মাসের বোনের মৃত্যু হয়। তাদের মা গুরুতর আহত হন। 14 আগস্ট পশ্চিমবঙ্গে কন্যারত্ন দিবস হিসেবে পালন করা হচ্ছে। রাজ্যে কন্যাদের সুরক্ষা, শিক্ষা ক্ষমতায়নের কন্যারত্ন একাধিক প্রকল্পের সূচনা হলো শুক্রবার। ধনধান্যের অডিটোরিয়ামে কন্যারত্ন দিবসে রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সূচনা করলেন শুভেন্দু। কন্যারত্ন উদ্যোগে একই দিনে 10,77,000 ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠাবে রাজ্য সরকার। এরই মধ্যে 9,48,000 ছাত্রীকে 1,000 টাকা করে এবং 1,29,000 ছাত্রীকে 25,000 টাকা করে দেওয়া হবে। সব মিলিয়ে এদিন কন্যাদের অ্যাকাউন্টে সরাসরি 418 কোটি টাকা দেওয়া হয়েছে। মহিলাদের জন্য চালু নতুন 181 হেল্পলাইন নম্বর। কর্মরত মায়েদের সন্তানের জন্য নতুন পালনা ক্রেশ প্রকল্পের সূচনা হয়। মোহাম্মদ ইউনূস সরকারের উস্কানিতে ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সম্পর্ক ব্যাপক অবনতি ঘটেছিল। টি-20 বিশ্বকাপ বয়কট করেছিলেন লিটন দাসরা। এবার তারেক রহমানের জমানায় কি সেই ক্ষত মেরামত হবে? খুব একটা আশা দেখছে না ক্রিকেট মহল। দিন দুয়েক আগে শোনা যাচ্ছিল ভারতীয় দলের বাংলাদেশ সফর বাতিল হতে পারে, যদিও বিসিসিআই এখনো আশা বাঁচিয়ে রেখেছে। ইঙ্গিতবাহী মন্তব্য করছেন বোর্ডের এক সূত্র। ইউনূস সরকার পতনের পর ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কে যে উন্নতি প্রত্যাশা করেছিল তা হয়নি। ইউনূস সরকারের আমলে ভারতে যে দেশে যাওয়ার কথা ছিল ক্রিকেট সফর করতে, কিন্তু দুই দেশের রাজনৈতিক অবস্থানের কারণেই তা স্থগিত হয়ে যায় এবং পরবর্তীতে সময় বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে কেকেআর থেকে বাদ দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে, যার পরিমাণ হিসেবে ভারতের অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে বয়কট করে দেয় বাংলাদেশ। এর পরপরই রাজনৈতিক পালাবদল ঘটে বাংলাদেশে। মনে করা হয়েছিল পদ্মাপাড়ে ক্ষমতায় বিএনপি আসার পর দুদেশের ক্রিকেটের সম্পর্কে পরিবর্তন ঘটবে, কিন্তু এখনো পর্যন্ত সেই ইঙ্গিত নেই। আগামী মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের, তার সুযোগ ঘোষণা করে দিয়েছিল বাংলাদেশ বোর্ড, কিন্তু ওই তারিখে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। ভারত বাংলাদেশ সিরিজের আর 3 সপ্তাহ বাকি নেই। ওয়াকিবহল মল মনে করছে দুদেশের সিরিজের বাস্তবায়িত সম্ভাবনা পড়ে নেই। আফগানিস্তান সিরিজে দেখা যাবে ক্রিকেটারদের। তবে এখনো বাংলাদেশ সিরিজ সরাসরিভাবে বাতিল করেনি ভারতীয় বোর্ড। বিসিসিআইয়ের এক সূত্রে জানিয়েছে, সরকার এখনো বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে আলোচনা চলছে। সমস্ত দিক খতিয়ে দেখেই সরকার অনুমতি দেবে, তারপরেই শুভমান গিলরা বাংলাদেশে সফরে যাবেন। বোর্ডের এই সূত্র মতে দুদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখনো ভালো। সরকারি অনুমতি পেলে নিয়ে সিরিজের জন্য সময় বের করে নেওয়া যাবে, কিন্তু না দিলে আদৌ অনুমতি দেবে কিনা সেটাই এখন দেখার। পশ্চিমবঙ্গে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করা হলো। আগামী 17 আগস্ট থেকে যোগ্য আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো শুরু হতে চলেছে। প্রকল্পের আওতায় সাধারণভাবে যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সাহায্য পাবে। তবে সরকারের নতুন ছাড় ও নিয়ম শিথিল করার ফলে অনেক উপভোক্তা মাসে 4,500 টাকা পর্যন্ত পেতে পারে। জোড়া ভাতার সুবিধা, যারা আগে থেকে দিব্যাঙ্গ ভাতা পাচ্ছেন তারা অন্নপূর্ণা যোজনা 3,000 টাকার পাশাপাশি এই ভাতাও পাবেন। অর্থাৎ দুটি সুবিধা যোগ হয়ে মাসে মোট 4,500 টাকা ঢুকবে। অন্যান্য সরকারি সুবিধা, বিধবা ভাতা এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে। তবে শর্ত হলো উপভোক্তার বয়স থেকে 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং অন্য ভাতা থেকে পাওয়া টাকার পরিমাণ মাসে 3,000 টাকার কম হতে পারে। যেসব মহিলা নিজের মাসে 10,000-এরও
বেশি উপার্জন করেন তারা এই প্রকল্পের জন্য বিবেচিত হবে না। রাজ্য সরকার উপভোক্তা বাচ্চার ক্ষেত্রে কিছু নিয়ম শিথিল করেছে। গ্রামীণ এলাকায় যাদের 3টি ঘর বিশিষ্ট বাড়ি তারা আবেদন করতে পারবেন। পৌরসভা এলাকায় যাদের পরিবারের নামে 50 ডিসেম্বর পর্যন্ত জমি রয়েছে তারা আবেদন করতে পারবেন। অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া আগামী 30 আগস্ট পর্যন্ত চলবে। আবেদন জমা করার পর সরকারি প্রশাসনিক যাচাইকরণ অর্থাৎ ভেরিফিকেশন সম্পন্ন হলে দুটি আলাদা পোর্টালে তথ্য সঠিক প্রমাণিত হলে এই মাসে 4,500 টাকা বা নির্ধারিত ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রক আজ জনগণনার জন্য 40টি প্রশ্নের একটি তালিকা প্রকাশ করেছে। তাই নির্দেশ দেওয়া হয়েছে যে জনগণনা কর্মকর্তা ভারতে 2027 সালে জনগণনার জন্য গৃহস্থালী তফসিলের মাধ্যমে তথ্য সংগ্রহ উদ্দেশ্যে তাদের নিজের স্থানীয় এলাকার সীমার মধ্যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করবেন। জনগণনা আইন 1948 অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার এত দ্বারা নির্দেশ দিচ্ছে যে জনগণনা কর্মকর্তারা ভারতে 2027 সালের জনগণনার জন্য গৃহস্থালী তফসিলের মাধ্যমে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাদের নিজ স্থানীয় এলাকার সীমার মধ্যে বসবাসকারী সকল ব্যক্তির কাছে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।